নতুন প্রজন্মের কাছে তিনি আজ ভুলে যাওয়া একটি নাম। তবে এমন একটি দিন ছিল যখন বাংলার রাজনীতিতে তার নামটি বজ্রকণ্ঠের মতো উচ্চারিত হতো। তিনি হচ্ছেন মাওলানা ভাসানী। নেতা নয়, তিনি ছিলেন আন্দোলনের প্রতীক, শোষিতের ভাষা, মানুষের হৃদয়। আজ আমরা জানব কিভাবে তিনি হলেন মজলুম জননেতা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গরিব কৃষক ঘরে জন্ম নেন এবং তিনি ছোটবেলায় তার বাবা মাকে হারিয়ে ফেলেন। দরিদ্রতা ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু জ্ঞানের তৃষ্ণা তাকে কখনো থামিয়ে রাখতে পারেনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন ব্রিটিশ ভারতের একজন সংগ্রামী রাজনৈতিক নেতা ও ইসলামী ভাবধারার বিশ্বাসী একজন সমাজকর্মী। তিনি মূলত কৃষক শ্রমিকের প্রতিনিধি হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। তার রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলমানদের ক্ষোভ ও বঞ্চনার ভিতর দিয়ে। তিনি মুসলিম লীগে যোগ দিয়ে খিলাফতের আন্দোলন, অসহযোগের আন্দোলন এবং পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন। তারপর বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1940 সালের দিকে তিনি আসামের মুসলমান কৃষকদের জমির দাবি নিয়ে সরব হন। খেলাফতের আন্দোলন ও অসহযোগ আন্দোলনের পরবর্তীতে তিনি মুসলিম লীগে যুক্ত হন। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ এবং তার মিত্ররা যখন তুরস্কের উসমানী খেলাফতের অবসান ঘটায়, তখন ভারতবর্ষে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ওই সময় তারা মনে করতেন উসমানীয় সুলতান ছিলেন তখনকার সময়ের মুসলিম একজন নেতা। খেলাফত রক্ষার জন্য পুরো ভারতবর্ষে তীব্র আন্দোলন শুরু হয়, যা ব্রিটিশ ভারত বিরোধী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল। মাওলানা ভাসানী সেই সময়ে একজন তরুণ ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি মুসলিম জনসাধারণের মধ্যে ধর্মীয় আবেগ ও রাজনীতির মেলাবন্ধনে বিশ্বাসী ছিলেন। তিনি 1999 সালে খেলাফত আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং গ্রামে গ্রামে ঘুরে সভা করেন, মানুষকে সংগঠিত করেন। মাওলানা ভাসানী নিজেও ব্রিটিশ বিরোধী বক্তব্যের কারণে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন এবং কারাবরণ করেছেন। এই আন্দোলনের সময় তার রাজনীতির মূল লক্ষ্য ছিল ইসলাম ও ন্যায় বিচারের পক্ষে জনগণকে একত্রিত করা। মাওলানা ভাসানী খেলাফতের আন্দোলনের পর অসহযোগ আন্দোলনে যুক্ত হন। তিনি সরকারি প্রতিষ্ঠান বর্জন, ব্রিটিশ পণ্যের বিরুদ্ধে বয়কট এবং আত্মনির্ভরতার আহ্বানে ব্যাপকভাবে প্রচার করেন। খেলাফত ও অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে মাওলানা ভাসানী মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি বিশেষত আসাম অঞ্চলে মুসলিম লীগের সংগঠক হিসেবে কাজ করেন, যেখানে মুসলিম কৃষকরা ছিল অত্যন্ত শোষিত। মাওলানা ভাসানীর রাজনীতি কখনো শহর কেন্দ্রিক ছিল না, তার রাজনীতি ছিল প্রান্তিক মানুষের জন্য। তার কণ্ঠ ছিল কৃষক, শ্রমিক ও মজলুমের ভাষা। 1950-এর দিকে তিনি পূর্ব বাংলায় দরিদ্র কৃষকের জন্য জমি আন্দোলন গড়ে তোলেন। তার বড় কৃতিত্ব হচ্ছে তিনি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেনি, তিনি সবসময় রাজনীতি করেছেন মানুষের সেবা করার জন্য। 1957 সালের 26শে জুলাই কাকমারি সম্মেলনের পর তিনি আওয়ামী লীগ ত্যাগ করে নতুন রাজনৈতিক দল আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে পৃথক হয়ে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপ গঠন করেন। পরবর্তী সময়ে এই দল কৃষক শ্রমিক পার্টি নামে পরিচিত হয়। মাওলানা ভাসানী বুঝতে পেরেছিলেন যে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা ধনীদের দলে পরিণত হচ্ছে এবং গণমানুষের দাবি থেকে তারা বিচ্যুত হচ্ছে। তাই তিনি জনগণের দল গড়ার উদ্দেশ্যে বেরিয়ে এসে গণনির্ভর রাজনৈতিক আন্দোলন গড়ে তোলেন। স্বাধীনতার পর ভারতপ্রেমী মুজিব যখন ভারতের দিকে ঝুঁকছিল, মাওলানা ভাসানী ও জিয়ারা তখন ভারতের বিরুদ্ধে লড়ছিল। ভারতের বিরুদ্ধে সর্বপ্রথম মাওলানা ভাসানী ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করেন। তিনিই ছিলেন একমাত্র নেতা যিনি বলার সাহস পেয়েছিলেন ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু নয়, বরং ছায়া ঔপনিবেশিক শক্তি। ভাসানীর রাজনৈতিক পথ ছিল একেবারেই আলাদা। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হওয়ার পরও সেই দল তিনি ত্যাগ করে দেন, কারণ তিনি দেখেছিলেন আওয়ামী লীগ ধীরে ধীরে ধনীদের পক্ষে যাচ্ছে এবং মুসলিমদের বিপক্ষে। 1971 সালের মাওলানা ভাসানীর ভূমিকা নিয়ে তাকে বিতর্ক করার চেষ্টা করেছিল ভারতীয় পরিবার তথা শেখ পরিবার, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি ভারতের শর্তধীন বাংলাদেশের স্বাধীনতা চাননি। আবুল মাকসুদ লিখেছিলেন, ভাসানী ছিলেন একমাত্র নেতা যিনি ক্ষমতা ছাড়তে ভালোবাসতেন। হাসান হাফিজুর রহমান
রহমান বলেছিলেন তিনি ছিলেন রাজনীতির দরবেশ। পিটার কুস্টার্স লেখেন, ভাসানী পূর্ববঙ্গের রাজনীতির তরবারি, যিনি মুসলিম লীগের ধর্মান্তর রাজনীতির পরিবর্তে জাতিগত ঐতিহ্য ও সমাজের ন্যায় গুরুত্ব দেন। তিনি সহমত পোষণ করেন যে ভাসানী পূর্ব পাকিস্তানের রাজনীতিতে সেকুলারিজমের পথ প্রশস্ত করেন। 1930-1950 দশকে এবং ধর্মীয় বিভাজনকে ফিরবে না এমন রাজনীতির দিকে তিনি উৎসাহী করেন। সৈয়দ আব্দুল মকসুদ রচিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গ্রন্থের কিছু লেখা আপনাদের সামনে পড়ছি। শোষিত নিপীড়িত মানুষের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেজন্যই তার নামের সঙ্গে কে বা কারা কবে কখন জুড়ে দিয়েছিল একটি অভিধা মজলুম জননেতা। 1937 সালের সাধারণ নির্বাচনে তিনি আসাম প্রাদেশিক ব্যবস্থাপক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। 1946 পর্যন্ত পরিষদের সদস্য ছিলেন। এই সময়ে আইন প্রণয়ন কক্ষের ভেতরে এবং রাজপথে সমান্তরালভাবে তিনি আন্দোলনে অব্যাহত রাখেন। এর মধ্যে 1940 সালে মুসলিম লীগের লাহোর প্রস্তাব গৃহীত হলে তিনি পাকিস্তান আন্দোলনের সর্বশক্তি নিয়োগ করেন। তার চেষ্টাতেই সিলেট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। 1957 সালের এক আন্তর্জাতিক প্রেক্ষাপটে পশ্চিম পাকিস্তানি নেতাদের উদ্দেশ্যে তার বক্তব্যের শেষে আসসালামু আলাইকুম বলেছিলেন। এটি কোনো সামঞ্জস্যবাদের কূটনীতি ছিল না, বরং সম্পূর্ণ তিক্ত বিদ্রোহ এবং ভারতের উপর পূর্ণ প্রত্যাখ্যানের প্রতীক ছিল। বাংলাদেশের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার অগ্রসর সূচনার মতোই এই ছোট্ট শব্দে ছিল স্বাধীনতার একটি ঘোষণা, ন্যায় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার সংকেত। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। যতক্ষণ না আমরা এইগুলো ভারতের কবল থেকে ফিরিয়ে আনতে পারি, ততক্ষণ বাংলাদেশের প্রকৃত স্বাধীন নয়, তার মানচিত্র অসম্পূর্ণ থেকে যাবে। এটি হচ্ছে মাওলানা ভাসানীর একটি অন্যতম বিদ্রোহী বক্তব্য। তার গুড বাই পাকিস্তান কেবল রাজনৈতিক বক্তব্য ছিল না, এটি ছিল একটি সাহসী ভাষা। ভারত ও পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে বিদায় জানানো ছিল তার কূটনৈতিক কণ্ঠস্বর, যা আজও আমাদের মনে সাহস যোগায়।